তো আপনিও যেহেতু মাত্র সদ্য সাবেক হয়েছেন, তো বিভিন্ন স্কুল এবং কলেজে মানে বাৎসরিক যে খেলাধুলার যে প্রতিযোগিতা, আচ্ছা এইখানে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, তার মধ্যে ওই গান থাকে, আবৃত্তি থাকে, মানে আমরা সেটাকে যদি গান বাজনা বলি তাহলে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি থাকে। তাহলে বিভিন্ন স্কুল কলেজ এই অনুষ্ঠানটিকে দেখা যায় কেউ কার্টেল করতে চাচ্ছে, কেউ স্তীমিত করতে চাচ্ছে, কেউ সীমিত করতে চাচ্ছে, তো এবং একটি মবের কথা বলছে। এর কারণ কি? এখান থেকে ওভারকাম করার উপায় কি? এটা অনেক জটিল প্রশ্ন এই কারণেই যে আমি সরকারি স্কুলে দীর্ঘদিন 30 বছর শিক্ষকতা করেছি। আপনি অবাক হয়ে যাবেন যে মানে অধিকাংশ সরকারি স্কুলে প্রধান শিক্ষক নেই। তাহলে কে চালাচ্ছে? যিনি সিনিয়র তিনি চালাচ্ছেন। তার কিন্তু মানে ফুল পাওয়ার নিয়ে চালানোর কথা না। সে স্বাভাবিকভাবেই একটু ভীতু থাকে, তাকে সরাই দিলে আরেকজন এসে বসবে। মানে একজন যদি সঠিক আমাদের প্রমোশন গুলো হতো, সঠিক নিয়মে যদি আমাদের এই এতগুলো স্কুল, আমি সরকারি স্কুলের কথাই বলি, সরকারি স্কুল এতগুলো স্কুলে প্রায় 90% স্কুলেই প্রধান শিক্ষক নাই। আপনি অবাক হয়ে যাবেন। সেখানে কিছু স্কুলে সহকারী প্রধান শিক্ষক, কিছু ম্যাক্সিমাম স্কুলে সিনিয়র শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের কাজটি চালানো হচ্ছে। প্রধান শিক্ষক যদি সঠিকভাবে নিয়োগ হতো, সঠিকভাবে আমাদের প্রমোশন গুলো হতো, তাহলে এই সমস্যাগুলো হতো না। আপনার ওই যে বললাম যে মানে ওই যোগ্য জায়গায় যোগ্য লোক মানুষ দরকার, তারা ভীত থাকবে স্বাভাবিকভাবে। কেউ একটু হুমকি দিল, সে নিজেকে প্রোটেক্ট করতে পারে না, নিজে সেফ থাকার জন্য এই প্রবলেম গুলো। তাহলে যারা সিনিয়র শিক্ষক, এই সিনিয়র শিক্ষক যারা, তাদের মেরুদণ্ড নিঃসন্দেহে একজন প্রধান শিক্ষক ক্ষমতায় থাকা একটা বিষয় আর ভারপ্রাপ্ত একটা বিষয়, দুইটা কখনোই সমান হয় না। আচ্ছা, আমরা বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রেও দেখছি, কিন্তু সেখান থেকে তো কোনো প্রতিবাদও আসছে না, যে জোরালো প্রতিবাদ, পেপার স্টেটমেন্ট, সেগুলো তো আসছে না। আর বেসরকারি স্কুলগুলোতে হয়ে গেছে কি, এই যে ওই মব যে সমস্যাটা আপনি প্রথম দিকে বলেছিলেন, এদেরকে হুমকি ধামকি বিভিন্ন স্কুলে, কিন্তু বেসরকারি স্কুলগুলোই বেশি হয়ে গেছে, যার জন্যে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। অধিকাংশ প্রধান, আমি যতগুলো দেখেছি আর কি, দেখেছি যে অধিকাংশ জায়গায় কিন্তু ওই তারা একটু ভীত সন্ত্রস্ত আছে, যে আবার কিছু বলবো, কোন ছাত্র এসে কিছু বলে, এগুলো নিয়ে একটা ইয়েতে আছে, যেটা সরকারি স্কুলে আনুপাতিক হারে কম। কিন্তু যে সকল জায়গায় বা যে সকল প্রতিষ্ঠানে ফুল ফ্লেজেড প্রধান শিক্ষক আছেন, সেখানে কি এরকম ঘটনা ঘটছে না? আনুপাতিক হারে কম ঘটছে। কিছু তো ঘটবে, এটা পারিপার্শ্বিকতা একটা ফ্যাক্টর। পারিপার্শ্বিকতা, আপনি এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টাতে হয়ে গেছে কি, অনেক মানুষ, অনেক ছাত্র না বুঝেই ফোর্স অ্যাপ্লাই করার একটা সংস্কৃতির মধ্যে যাওয়ার চেষ্টা করছে, যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা সমাধানটি কিভাবে পাবো? প্রথম সমাধান আমি সবসময় বলবো যে প্রমোশন যেটা নিয়ম মতো হওয়ার, সেটা হওয়া উচিত। প্রধান শিক্ষকই থাকবে, তার একটা জবাবদিহিতা থাকবে, ছাত্রছাত্রীদের কাছে, অভিভাবকের কাছে, সরকারের কাছে একটা জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার জায়গাগুলো তৈরি না করতে পারলে এই সমস্যাগুলো আপনি দূর করতে পারবেন। অনেকটা দায়সারা আচরণ হয়ে যাবে। দায়সারা আচরণ। আচ্ছা দাদা, ওই ফুটবল খেলা, এই মেয়েদেরকে কি ফুটবল খেলা মানে বারণ, বা ফুটবল খেলা যাবে না? ছেলেদের জন্য ওই যে কুসংস্কারাচ্ছন্ন গ্রামগুলোতে এই বিষয়গুলো বেশি হচ্ছে। তারা ওই যে ফোর্স অ্যাপ্লাইয়ের যে বিষয়গুলো তৈরি হয়ে গেছে, সেগুলো থেকে বের হওয়ার জন্য একটু সময় লাগবে। কিন্তু আমরা তো এগুলো জেলা শহরেও দেখছি। না, কিছু জেলা শহরে দেখছেন, কিন্তু ওই যে ওই ধরনের মন মানসিকতা পর্যন্ত লোক যেখানে শক্তিশালী, সেখানে এটা হবে। বেশ, আমরা জয়পুরহাটে দেখলাম, দিনাজপুরে দেখলাম, এরকম খেলাকে কেন্দ্র করে একটা মব সৃষ্টির চেষ্টা এক জায়গায় বন্ধ হয়ে গেল। পরবর্তীতে জেলা প্রশাসক সাহেব যখন বললেন যে না, এই খেলাটিকে আবার করতে হবে এই দিনাজপুরের মতো জায়গায়, তখন কিন্তু ওই যারা এরকম মব সৃষ্টির চেষ্টা করলো, তারা কিন্তু ক্ষমা চাইলো। হ্যাঁ, এইটাই, জেলা প্রশাসক যদি শক্তিশালী হন, উনি যদি চান যে আমি আইন শৃঙ্খলা এইভাবে আগাবো, তাইলে সম্ভব। কারণ আমি প্রধান শিক্ষক হিসেবে যতদিন ছিলাম, আমি যে এই প্রবলেমগুলোতে আমার হয়নি তা কিন্তু না। আমাকে বায়াস্ট করার চেষ্টা করা হয়েছে, কখনো কখনো হুমকি ধামকিও দেওয়া হয়েছে। কিন্তু শক্তিশালী বলতে কি না, আমি সঙ্গে সঙ্গে আমি এটা ডিসি প্রশাসনকে জানিয়েছি, ডিসির হেল্প নিয়েছি। ওনার হেল্প ছাড়া, প্রশাসনের হেল্প ছাড়া
স্কুল চালানো কিন্তু একটু কখনো কখনো সমস্যা হয়ে যাচ্ছে এখন। তাহলে আমরা কি বলবো যে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, একদম এক গণতান্ত্রিক রীতিনীতি চলে আসে, এই সরকারও যদি আইনি কাঠামোতে যদি চলে ইয়ে করেন, তার মানে সরকার যদি চায় তাহলে মপটপ কিছুই না। একদম একদম সরকার তো সরকার চাইলে তো কারো মানে কিছু বলার নাই। আচ্ছা, তাহলে দরকারটা হচ্ছে সরকারকে স্ট্রিক্ট হওয়া। একদম। আর আমরা যে সকল বিষয় দেখছি যে কিছু যারা কিনা আমরা মৌলবাদী বলি বা কিছু মানুষ যারা কিনা এরকম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং ধর্মীয় কিছু বিষয় নিয়ে তারপর ধর্মীয় দৃষ্টিকোণ কিন্তু না, আচ্ছা ধর্মীয় কুসংস্কার যারা জড়িত আছে তারাই এই কাজগুলো করে। তাহলে এই কুসংস্কারে যারা আচ্ছন্ন তারাও তো দোহাইটা ঠিকই দিচ্ছে, ধর্মের দোহাই দিচ্ছে, তা দিচ্ছে। তাহলে আমাদের যিনি কিনা ধর্ম উপদেষ্টা, ধর্ম বিষয়ক যিনি উপদেষ্টা, তার কি এই বিষয়ে দায়িত্ব? আসলে ওই যে সবকিছুই একটাই, যে প্রশাসন ঠিক থাকতে হবে, প্রশাসন ঠিক থাকতে হবে। তাহলে আমরা মনে করি যে এই সকল মপটপ কোনো কিছুই একদম কিছু না। না, আমরা দেখলাম যে বাংলাদেশে এই খেলার জগতে, ফুটবলের জগতে যারা কিনা শিরোপা জিতে নিয়ে আসলো, বিজয় নিয়ে আসলো, তারা নারীরা, নারী ফুটবল টিম, এবং এদের সিংহভাগের অবস্থানই হচ্ছে ময়মনসিংহ জেলা, সিংহভাগ তাদের বাসস্থান। তাহলে সেই জায়গায় থেকে তো আমরা এরকম কোনো মব যেরকম প্রত্যাশা করি না, আবার এর বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াতেই হবে, এর বিকল্প বোধহয় নেই প্রশাসনকে নিয়ে। বেশ, তো দাদা ব্যক্তিগতভাবে নেওয়ার প্রয়োজন নাই, আপনার স্কুলে কি নারী টিম এরকম আছে, ফুটবল টিম বা ক্রিকেট টিম? আমি লাস্ট যে স্কুলে ছিলাম ওখানে নাই, কিন্তু আমি ময়মনসিংহে যে স্কুলে ছিলাম, গভর্নমেন্ট লেভেল স্কুল, এটা মর্নিং শিফট মেয়েদের, ডে শিফট ছেলেদের। এখানে কিন্তু এখানে সমস্যা নাই। এখানে আমার মেয়েরা, আমার সন্তানেরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, এখানে সমস্যা। এখানে স্কাউট টিমটাও ভালো, সব টিমগুলো ভালো। আমি এখানে এটা খুব ভালো লাগছে। আমি এখান থেকে যখন মাগুরায় গেছি, কিছু সমস্যা তো আমি লক্ষ্য করছি যেটা এখানে পাইনি। বেশ, আচ্ছা দাদা, আরেকটা বিষয় একটু জিজ্ঞাসা করি। আমরা তো সেই যে ব্রিটিশীয় পদ্ধতি, আমাদের আইন কানুনগুলো তো এখনো ব্রিটিশ আইন। আচ্ছা, যদি আমরা পেনাল কোড বলি, মানে সিপিসি, সিআরপিসি যা আছে, পিসি, সেগুলো দেখা যায় ব্রিটিশদের তৈরি করা আইন। তো তাদের কাছ থেকে আমরা যেরকম আইন কানুন নিয়েছি, জ্ঞানও নিয়েছি, বিজ্ঞানও নিয়েছি, তো তাহলে তাদের কাছ থেকে আইন, জ্ঞান, বিজ্ঞান সমস্ত কিছু নেওয়ার পাশাপাশি আমরা দেখি যে তাদের স্কুলগুলোতে যদি পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলোর মধ্যে কি 144 ধারা জারি করা হয়, সবাইকে দূরে থাকতে হবে, 144 ধারা জারি করতে হবে, একটা যুদ্ধক্ষেত্র পরিস্থিতি, 144 ধারা জারি করা হয় একদম। তাহলে সেটা কি ব্রিটিশীয় পদ্ধতি? না, ব্রিটিশীয় পদ্ধতি যেমন স্কুলে কি আছে না, স্কুলে আসলে হয়ে গেছে কি, আমি তো আবারও বলি যে আমরা মানুষকে কিন্তু মানুষ করতে পারি। আমরা যদি মানুষকে মানুষ করতে পারতাম, আমাদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করা দরকার। আমরা মানুষকে মানুষ করতে পারিনি। তাহলে আপনি কেন মানে এই 144 ধারা জারি হচ্ছে কেন জানেন? কেন? এই যে বিভিন্ন মানে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে একজন পিতাও অসৎভাবে ছাত্রকে, তার সন্তানকে ভালো ফলাফল করার জন্য উৎসাহিত করে। এটা একটা খুব মানে কঠিন জায়গা আমাদের দেশে। তো দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে প্রায় 54 বছর, ওই শিক্ষা ব্যবস্থা তো এখনো পর্যন্ত আধুনিক হয়ে হলো না, আমি তো তাই মনে করি। আচ্ছা, আর কতদিন চলবে এরকম? এখন তো একটা সময় আসছে, এখন সরকার ইচ্ছা করলেই এই যে সংস্কারের মাধ্যমে, আমি তো চেয়েছিলাম, আমার মনে প্রাণে চেয়েছিলাম যে শিক্ষা ব্যবস্থাটা সংস্কার হবে, আমরা মানুষকে মানুষ করতে পারবো। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকা পড়ে থাক, মানুষ কিন্তু হাত দিয়ে ধরে না। অনেক দেশ আছে এরকম উদাহরণ। আমরা আমাদের দেশে ধর্মের দোহাই দিয়ে এদেরকে ঠেকাইতে পারতেছি না। এটা ঠিক, টাকাটা নিয়ে নিচ্ছি কেন? শিক্ষার অভাব, নৈতিকতার অভাব। নৈতিকতার অভাব। এইটা নৈতিক শিক্ষা আমরা দিতেই পারতেছি না। শিক্ষকের কথা বলি আর না বলি, যারা শিক্ষিত মানুষ, যারা বিসিএস করা মানুষ, তাদের ভিতরে তারাই তো এইটাই তো মানে তারা তো শিক্ষা পাচ্ছে না সেইভাবে, যে তারা মানবিকতা পূর্ণ শিক্ষা পাচ্ছে না। কিন্তু এরা তো ব্রিলিয়ান্ট। তাতে কি হয়েছে? ওই যে A+ বানাইতে পারতেছে সচিব না, ওই যে A+ হচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না। কেউ কোথায় মানুষ হচ্ছে? তাহলে সেই একজন অফিসার মানে তারা একটা চেয়ারে বসার পরেই চিন্তা করে যে আমি কিভাবে অন্য পথে পয়সা ইনকাম করবো, তাহলে তো হলো না। ওই ডক্টর সলিমুল্লাহ খান সাহেব ইউলেবের
যিনি শিক্ষক, তো তিনি তো তার কয়েকদিন আগের একটা বক্তব্যেও বলছেন যে শিক্ষকদেরকে শিক্ষাদান করতে হবে। একদম, এটা সত্যি কথা। শিক্ষকরা যদি ওই সঠিক শিক্ষিত যাবে করতে কি হবে। করে, শিক্ষকরাই বা যাবে কি করে? তারাও তো একই শিক্ষায় শিক্ষিত। তারা একটা মানুষকে মানুষ করাচ্ছেও A+ কিভাবে পাবে সেই পথ দেখায় দিচ্ছে। আমি তো আরেকটা কথা সবসময় বলি যে একটা স্কুলে আমি পড়াচ্ছি, আমার সাবজেক্ট আরেক জায়গায় কেন প্রাইভেট পড়তে হবে? আমি স্কুলে কি করতেছি? স্কুলে পড়াশোনাটা যদি এইভাবেই হতো যে যা পড়ছে স্কুলে যা পড়াচ্ছে তাতেই ওর জন্য ফুলফিল হচ্ছে, তাহলে তো আর লাগে না অন্য জায়গায়। তো এটাও তো শিক্ষা ব্যবস্থার একটা ল্যাকিংস আছে আমাদের। তাহলে আমরা কিন্তু চাই 144 ধারার যে সিস্টেমটা, এটা বাতিল হওয়া না, উচিত। বাতিল করতে গেলে ওই যে ওইটাই বাতিল করলে তো আপনি ঠেকাতে পারবেন না। আরেকজন পিছন দরজা দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করবে, তাহলে সেই জানলার কাছে আসবে। এইটার জন্যই তো এই পদ্ধতি। এইটা করেও তো এই সিস্টেমটাকে ঠেকানো তা যাচ্ছে না, তারপরেও তো চেষ্টা করতেছে। এটার আসলে যতই বলেন শিক্ষা ব্যবস্থা চেঞ্জ দরকার, এই দেশের জন্য খুবই জরুরি, এটা খুবই জরুরি। খুবই। আর এই যে এইবার যারা কিনা আমাদেরকে বহু মানুষ অভিযোগ এগুলো জানায় যে বই, আমরা এখনো বই পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আপনি বলবেন কিছু? না, এটা আসলে এই পরিস্থিতির কারণেই দেরি হচ্ছে। এটা আচ্ছা, আচ্ছা। খুব স্বাভাবিক একটা বিষয়, এটা আমাদেরকে সহজভাবে নিতে হচ্ছে। এটা এবং আমাদেরকে আমি আরেকটা কথা বলি, এর জন্য যে পড়াশোনা একদম ব্যাহত হচ্ছে তা কিন্তু না। শিক্ষকরা কিন্তু মোটামুটি বরঞ্চ অন্যান্য সাবজেক্টগুলো, বিভিন্ন সাবজেক্টগুলো পড়াতে পারছে। আগের বইগুলো আছে সেগুলো দেখে, এবং আমাদের তো একটা ধারণা আছে যে এই কি কি ধরনের পড়াবো, সেটা পড়ানো যাচ্ছে। তো আজকেও আপনি সারাদিন ব্যস্ত ছিলেন শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহের। তো এখন সর্বশেষ কথা, সাধারণের উদ্দেশ্যে আপনার যারা শিক্ষার্থী, সাবেক, বর্তমান বা অভিভাবক, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান তাহলে আপনি বলুন। আসুন, আমরা A+ এর পিছনে না দৌড়ায় আমরা একটু সন্তানদেরকে মানুষ করি। ধন্যবাদ। দাদাকে ধন্যবাদ। সর্বশেষে আমরা এটিই বলবো যে যত অনিয়ম থাকুক, তাহলে সেগুলোর মধ্যে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। যদি মব থাকে তাহলে সেই মবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি দুর্নীতি থাকে তাহলে সেখানে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি কুশিক্ষায় এই সমাজ আচ্ছন্ন হয়ে যায়, এর বিরুদ্ধে সুশিক্ষা কিভাবে দেয়া যায় সেই প্রক্রিয়াটি অবলম্বন করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। এবং দাদা যেরকম সামাজিক কাজকর্মগুলোর মধ্যে উদ্বুদ্ধ হয়েছেন, আমি দেখেছি বিভিন্ন সময় যখন নাকি ঈদ অনুষ্ঠান চলছে, ঈদের পর্ব চলছে, তখন তিনি বাচ্চাদেরকে কাপড় দিচ্ছেন, জুতা দিচ্ছেন, আবার শিক্ষা উপকরণও দিচ্ছেন। আমরা চাই অন্যান্য যারা শিক্ষক রয়েছেন তারাও এগিয়ে আসুন, এগুলোকে অনুসরণ করুন, তাহলেই সমাজ এগিয়ে যাবে এবং আমরা একটা সমাজ, সুন্দর সমাজ আমরা পাবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।